নমস্কার, আমি রূপসী হালদার। আজকে চলে এসেছি অবরোধ নিষেধের 6 নম্বর পর্ব নিয়ে। উপন্যাসটির নাম অবরোধ নিষেধ, লিখেছেন তেজস্মিতা মুর্তজা। অন্তুদের বাড়ির দুই পাশে পুকুর, কচুরিপানায় ভরা। পুকুরটা মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবে। মেজো চাচা কুড়িগ্রাম অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন, আর ছোট চাচা চাকরির সুবাদে ঢাকাতে থাকেন। আসরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস। প্রতিদিন এই সময় কচুরিপানার স্তূপের ওপর ডাউক পাখিরা হাঁটাহাঁটি করে, দেখতে ভালো লাগে। কিন্তু আজ দেখা যাচ্ছে না। তরতর করে ঘুরে বেড়ায় ডাউকগুলো। আগে অন্তিকে এসে ভাত পাতার পরিকল্পনা আনতো পাখাগুলি ধরার জন্য। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা, প্রাণী হত্যা মহাপাপ, আর প্রাণী যদি হয় পাখি তো শিকার করা ডবল মহাপাপ। সে কোনোদিন অন্তিকে পাখি ধরতে দেয়নি। আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল, আসেনি। আমজাদ সাহেব 2 দিন পর আসতে বলেছেন। আখির কথা মনে পড়ল। আজ 2 দিন হলো খুব জানতে ইচ্ছে করছে, জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার ওপর। ঘুরে ফিরেই সেই ঘ্যাচালে মন চলে যায়। বাড়িতে নীরব অশান্তি চলছে। দিনাজপুরের জেলায় স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দীর্ঘকাল দিনকাল চলছে কোনো রকম। কিন্তু অন্তিকে বড় হয়েছে। সে অবস্থায় বাড়ি না করলেই নয়। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেননি। অন্তিক যদিও জিদ বা ঝামেলা করতো, অন্তু সেটুকু করেনি কোনো দিন ছোটবেলা থেকে। আপু শখ করে কষ্ট করে কিছু কিনে দিতে চাইলে হাসি মুখে তার বলার অভ্যাস, লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দ না, আর প্রয়োজন তো নয়ই। সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেওয়া? শেষ পর্যন্ত এই তো বছর 2 আগে ধার দেনা করে এবং কিছু টাকা গুছিয়ে সে টাকা দিয়ে দোতলার বাড়ির কাঠামো তুললেন। একতলা ছাদ হতে না হতেই টাকার সংকট পড়ল। পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গার সংকট হলো। সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়ালো। এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানতো না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারাতে সুদসহ টাকা ধার নিয়েছেন, যার সুদ আসল মিলে এখন জানের ওপরে। অন্তুর দাদার 2টো বাড়ি, কুড়িগ্রাম আবাস ছিল, দিনাজপুরে পড়ে থাকা জায়গা। আমজাদ সাহেব চাকরির সুবাদে এখানে স্থায়ী হলেন, কিন্তু এ সময়ে দেনার দায় থেকে মুক্তি হতে তিনি কুড়িগ্রামে জায়গা বিক্রি বায়নামায় অগ্রিম টাকা নিয়ে ফেলেছিলেন। এছাড়া আর উপায় ছিল না। দেনা পাওনাদারেরা ঘাড়ের ওপর উঠে আসছে, সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণও সমান্তরাল হারে বেড়ে চলেছে। বিপত্তি বাঁধল মেজো চাচাকে নিয়ে। ভদ্রলোক যেখানে বিশাল খামারের মালিক, খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটা অবধি চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবেন না যতদিন জমি পরিষ্কার না হবে, ঝামেলামুক্ত না হয়। এটি স্বাভাবিক। কোনো ক্রেতাই টাকা পয়সা খরচ করে ভেজাল জমি কিনতে আসবেন না। মেজো চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন। তিনি বলেছেন, আমজাদ এখানে থাকে না, জমির দেখভালও করে না। তাছাড়াও তো দিনাজপুরে একটা জমি পেয়ে গেছে, সেখানে বাড়ি করে বসবাস করছে। তাহলে এখানে আবার কিসের জমি পাওয়া? কোনো জমি পাবে না এখান থেকে। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে, সালিশ বিচার করে অবশেষে রায় হলো, খামার হবার পরেও আমজাদ সাহেবের জমির যে অর্ধেকটি খালি পড়ে আছে সেইটুকুই তিনি পাবেন, বাকিটা আশা ছাড়তে হবে। তাতে রাজি হয়েছেন আফজাল সাহেব। যেটুকুতে ওনার খামার রয়েছে সেটুকু উনি দেবেন না, খালিটুকু নিয়ে আমজাদ জাহান্নামে যাক। তিনিও এটাই জানিয়ে দিয়েছেন। এই নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকুও দেবেন না। কথা এটাই, জোরজার মুল্লুক তার। প্রতিদিন পাওনাদাররা আসছে বাড়িতে। আবুর শুকনো মুখ অন্তুর সহক্ষমতার ওপরে। আত্মমর্যাদা সম্পন্ন মানুষটা কেমন মিইয়ে যায় পাওনাদারদের সম্মুখে। মেজো চাচার দাবি, আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন। এসব শুনে অন্তুর রক্ত টকবক করে ওঠে। আব্বুর মুখের দিকে তাকালে বুকে টান পড়ে। জীবনটা জটিল হচ্ছে দিন দিন। সে জীবনে এমন পাপ করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য। আম্মু চেঁচিয়ে ডাকছে। অন্তু অতিরিক্ত অন্যমনস্ক, বারবার ডেকে তার হুঁশ ফেরাতে হয়।
পরে খেয়াল করে আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিলেন, তা তুলতে বসেছিলেন। তোর বাপ ডাকতেছে, যা শুনে আয়। তোরে ছাড়া বেহুশ হয় ওই লোক, দূরে থাকিস কে? ঘরে ঢুকতেই সুরমা আতর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঢেকল। আবু আজরের নামাজ শেষে জায়নামাজেই তসবিহ গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে গেলে আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বস, আমি এই বসাতেই মাগরিব পড়ে উঠব। আজ আর মসজিদে যাব না, শরীরটি খারাপ। অন্তু কথা শুনে না। আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পায়ে পা তুলে বা ঝুলিয়ে বিছানায় বসতে পারে? আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ে জিজ্ঞাসা করল, শরীর ভালো তোমার? ভালোই তো, আমার আবার কি হবে? আলহামদুলিল্লাহ। শুদ্ধতম চেহারা, এক থুতনি চাপদারিতে হালকা পাক ধরেছে, মেহেন্দির রং তাতে অভিজাত্য ঢেলেছে। গভীর চোখ, পুরো ঠোঁটের বিশাল দেহী মানুষটা ভারী গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছে, সেই পায়ের নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে মনে হচ্ছে নখে। আমজাদ সাহেব অন্তুর হাতখানা পা থেকে তুলে এনে নিয়ে বললেন, ব্যথা পাওয়ার কথা তো মনে পড়ছে না, তবে এখানে একটু ব্যথা আছে। বাড়িতে কিছু হয়েছে রে অন্তু? অন্তু বাচ্চাদের মতো হাসলো, সব ঠিকঠাক। কি হবার কথা ভাবছো? প্রেশার হাই হলে সুখ লাগে তোমার? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, তুই আমার মা না, আমি তোর বাপ, হুঁশিয়ারি করছিস আমার সাথে? অন্তু হেসে ফেলল আরও খানিকটা। করতেই পারি, তুমি ওল্ড জেনারেশনের লোক, তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি আমার কাছে? আমজাদ সাহেব বললেন, বিয়ে শাদী করবে না তাই বলে? অসহায় মুখে তাকালো অন্তু। তুমিও আব্বু? কাকে বিয়ে করব? ভাবি রানা ছেলেকে, নাকি আমার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কোনো পুঁজিবাদী বর্বরকে? আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু আনমনে বলল, আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে, তাই না? আমজাদ সাহেব চোখ মেরে তাকালেন। তোকে বলছি, কোনো কিছুতে পাত্তা দেওয়া যাবে না। জীবন একটা চক্র রে অন্তু। সোজা ভাষায় বললে বৃত্ত। কোন এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি, রেখাতে চক্রাকারে ঘুরে সেই প্রথম বিন্দুতেই ঠিক তত নিকটেই আসতে থাকবে। ঠিক যেমন রাত যত গভীর হয়, সকাল তত নিকটে আসে। কষ্ট যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকুই কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে, দুঃখকে ঠিক ততটাই কাছে কল্পনা করার প্রস্তুত থাকতে হবে। কিছুই চিরস্থায়ী নয়। অন্তুর অভিভূতের মতো চেয়ে রয় আব্বুর দিকে। 50 মানুষটি অন্তুকে প্রতিক্ষণেই মুগ্ধ করে চলেছে। তৎপর চোখের শীতল অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্য। অন্তু শুধায়, সুখ কি আব্বু? আমজাদ সাহেব বললেন, সুখ কেবল এক কল্পিত তত্ত্ব। দুঃখের আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝে থেকে যতটুকু সুখ বিনয় হবে, ওই বিয়োগফলটাই সুখ। আর কেউ দুনিয়ার শতভাগ সুখী নয়। অন্তু জিজ্ঞাসা করে, আব্বু, মেঝো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাবার বাড়ি জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতে না? জানা নেই কি হবে ওখানে। কাকা ভালো মানুষ না, উনি যে কোনো সময় বৃষ্টি তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারদের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন, আমার লাগছে না। অন্তু সপ্রতিভ স্বরে বলল, আমি জানি আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ করছো এসব? আম্মুর দত্তরের জমিটা। আমজাদ সাহেব ডেকে উঠলেন, অন্তু, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার, তাই না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণ পরিশোধের দায় কার? তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু উপযুক্ত তায়া? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো নাই। এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারবো কিনা জানা নেই। তাহলে আর ভরণ পোষণের খরচা করা
টাকার ঋণ, তার বাপের কাছ থেকে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে জীবনে ভালো রাখতে পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গাটা বিক্রি করে চলতে হবে তাকে। এটা আমার কর্তব্যের খেলাপি না? মরার পরেও কর্তব্যের হেরফের হবে, বেঁচে থাকতেও যদি তাই করি। আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী, খুব ভার এই ঋণের। আমার ছেলের ওপর সেই শখ আমি রাখতে পারিনি। সে যে তার মার আর তোকে দেখবে। অন্তু হাসলো। ছেলের ওপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছেন এই লোক? মানুষটা ব্যাপক, অদ্ভুত আত্মসম্মানী। তিনি আবার বললেন, আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে, জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদাররা আর আসবে না, তুই চিন্তা করিস না। আর কথা বাড়াই না অন্তু। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল। মুখ সরল সহজ নারীটি তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল? কি করলে এমন কাউকে এই শেষ বেলার এমন শক্তিমান ছায়ের মতো পাওয়া যায়? হুট করে অন্তুর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগলো। তার জীবনে এমন কি কেউ আসতে পারে না? ভাবি জিজ্ঞাসা করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই, যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মোড়ানো থাকবে, এক মুঠো নিঃস্ব সুখ থাকবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনায়। সম্পদ ছাড়া? উত্তর এলো, হ্যাঁ, সম্পদ ছাড়া যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হলো। রাবেয়া কাজবাজ ছেড়ে ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের ওপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়ালো। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে উঁচু করে এলো। আজ সে এই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। সে দেখল আব্বুর তুলনায় বেশ খাটো, লম্বা চড়া অভিজাত 90 দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে। আবার হাসলো অন্তু। এই দুজনকে বেমানান লাগতেই পারে না। এরা রবের সৃষ্টি, জুটিদের মধ্যে একজোড়া। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে, কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ভুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ায়। আব্বু নীরবে তার জন্য নিজের ডান পাশের জায়গাটা রেখে দেয়। নামাজে দাঁড়িয়েছে, অপর পাশে রাবেয়া বেগম। ইলেকশন এগিয়ে এসেছে। প্রতীক বের হবে দিন দুয়েক পরেই, দুয়েকের মাঝেই। গতকাল সম্মেলনের অনুষ্ঠান হয়ে গেছে। ব্যস্ত সময় কাটছে হামজা জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা। বাড়ির মেয়েরা রান্না শেষ করলো, পুরুষগুলো জাগেনি তখনও। শাহানা বললেন, এই যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠলো নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল, শ্বশুর আব্বা এমনিতেও এখন উঠবে না আম্মা, আমি ওনাকে ডেকে আসি, সকাল সকাল ডাকতে বলেছিল। 10টা বেজে গেছে। রিমি বের হবার সময় তরু ঢুকলো রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞাসা করলেন, জয় উঠেছে? তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানলার পর্দা ঠেলে কাজ ছড়িয়ে দিল। হামজা উপু হয়ে শুয়েছিল, মুখ কুচকে নড়ে চড়ে উঠল। কি করছো রিমি? পর্দা টেনে দাও। ঘুম ঝরানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয় তা কি জানে ওরা? নিজের মনে আওড়ালো রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটা, অথচ রিমির লোকটার একটু ভয় করে না, সংকোচ হয় না, খারাপও লাগে না। দাড়ি গোপ বেড়েছে লোকটার, নিজের যত্নতে গাফিলতি করতে ব্যস্ততায়। 3/4 প্যান্ট পরে শুয়ে থাকা এই লোকটাকে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোটকে যুবকের মতো লাগছে। নেতাবাবু, আপনার নির্বাচন তো ফুরিয়েই গেল, উঠুন জলদি, আমার আর মেয়রের বউ হওয়া হলো না। চোখ খুলে তাকালো হামজা, চোখের কোণে লালচে হয়ে আছে। তুমি খুব ক্ষমতালোভী বউ। আমার লোভ নেই, তোমার আছে তোমার নেতাগিরির লোভ, আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসলো হামজার উড়ুর উপর, আত্মহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে
ধরল হামজা। তারপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ঠিক ধরেছেন, ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপ ভাইদের দাপট করে বেড়াতে দেখেছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি। আব্বু উপজেলার চেয়ারম্যান। তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এরিয়াই না কাঁপে, ভেতরটা সন্তুষ্ট হবে কি করে? এখন যদি আপনার হয়ে, তখন আপনি এখন এসেছি আপনার হয়ে। এখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের কর্মনেতা। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবিও। এই আশাই তো প্রতিটা বেলা গুনছি। নয়তো সেদিন আপনিই কেন? কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচা রিটায়ার নিয়েছেন নিজে থেকেই। কার ক্ষমতায় বুক ফোলাবো আমি? আপনার, নেতাবাবু। তোমাকে সবসময় শাড়ি পরতে বলেছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্টটা কুড়িয়ে নিল। হামজা বলল, আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বেরোতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময় সকালে দরজা আটকে ঘুমোয় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে। এই অবস্থায় কবির বা লিমন ওকে এসে কোনোরকম ধরাধরি করে রুমে শুইয়ে দিয়ে গেছে। হামজার চোখ পড়া যাবে না। তরু রুমে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে। না ডেকে আগে আলো জ্বালালে এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে এই লোকটি। লুঙ্গি পরনে আর শার্টটা পরে আছে দরজার একপাশে ঝুড়ির ওপর। সেখানে ঝুলছে সেটা। হাত ঘড়ি ওখানেই এখনো হাতে, ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসলো। আলগোছে হাত থেকে ঘড়িটা খুললো, পকেট থেকে ওয়ালেটটা বের করলো। নাকে সুগন্ধ এসে ঠেকেছে জয়ের মুখ থেকে। পুরো ঘরেও একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজলো। পেলো বেড সাইড টেবিলের একপাশে বাঁকা হয়ে পড়ে আছে। জয় ভাইয়া শুনছে? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয় চোখ বুজে উঠে বসলো। এক কাপ কড়া করে চা বানা কিংবা কফি আন, শালার হ্যাংওভার কাটতেছে না। তরু কি চোখে দেখে জানা নেই তরু। সবসময় আদেশ ধমক ভয়ের ওপরই রাখে। জয়ের আচরণ খিটখিটে। তরু বেশ ছোট জয়ের থেকে। হামজার খালার মেয়ে তরু। জয় সে হিসেবে তরুর খালার ননদের ছেলে। জয়ের যে দায়িত্বশীল একটা লুকোনো আচরণ প্রকাশ পায় তরুর উপর, সেটা তরু দেখেছে খালি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যে চোখে লাগে তাই কিনে নিয়ে আসে, দেখে হাতে দেয়। মন খারাপ থাকলে, কাছে ডাকলে ধমকে জিজ্ঞাসা করে, মুখ থুবড়ে আছিস কেন? জামাই মরছে? এবার ঢাকা থেকে ফেরার সময় পথে দুটো শাড়ি কিনেছিল, দুটো তাঁতের শাড়ি এনেছিল। একটা রিমিকে দিয়েছে, আরেকটা তরুকে। তরুর ঝুমকো দুল খুব পছন্দের, সাথে দুটো কালো রঙের দুলও কিনে নিয়ে এসেছিল। মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মধ্যে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে কাটানো, সেবা করার দায়িত্বটুকুও তার। কোনোদিন ভুল করে বসেনি জয়। ভুল হওয়ার আগে ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের গোড়েই কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে। তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারবে কিনা। ভাবলে একটা শিহরণ ছড়িয়ে যায় তার দেহে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকলো। বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি। জয়কে দেখলো না। বিছানায় বসে কম্বলটা ফেলে দিয়ে এলো মেঝেতে। না ফেললেই দিব্যি বসা যেত। রাতে খেয়েছিস? তা জেনে তোর কি? এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারা। কি আশ্চর্য আশা তোর! তুই বললি আর জয় তা মেনে নিয়ে চলে গেল। ইচ্ছে থাকলেও যাব না, কারণ তুই যাইতে বলছিস। এখন তেরামি না করে যা তোর জয় রুম থেকে, ভালো লাগছে না। আর তো কারোই ভাতারের সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতন এমনি ঢ্যাং ঢ্যাং করে বাপের বাড়ি এসে ছ্যাঁচড়ার মতো পড়ে থাকে না তারা। বিছানার ওপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলি। আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুই তো বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়িতে পড়ে আছিস ছ্যাঁচড়ার মতো। হাসলো জয়। আমি কি তোর মতো
স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় হয়ে এসে উঠেছি। বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরেও তোর বাপের এই ছোট লোক মার্কা ভেঙড়ি বাড়িতে এসে পড়ে আছি। তোমার বাপ মা এমনি আমায় পীর পূজে না কেন সিস্টার? আমি মরলে কোন বাগে বানেগা কটরপতি? আমি মরলে কন বানেগা কটরপতি? একটা লাথি মারি তোর ঘাড়ের ওপর। তার আগে বের হ আমার রুম থেকে। মন মেজাজ ভালো নেই এমনিতেই। তোর রুম? এটা তোর রুম কেমনে? সে কবেই তো তোরে কালটি মারছে মামা। তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে। আমার ভালো লাগছে না জয়। তো আমি কি করব? ক্ষণকাল বাদেই তুলির কণ্ঠস্বর কাঁপল। আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে, তুই যেখানে যাবি যা, মারা খাগি, আমার মেয়ে যাবে না তোর মতো। এখানে একটা খারাপ ভাষা ব্যবহার করেছে, এটা স্কিপ করলাম। আমি সেই বাড়িতে কিভাবে আবার যাব জয়? জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না, এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করলো, মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো, আরও চিন্তা করবে, সামনে ইলেকশন, এখন আমার ঝামেলা কি চাপাই দি তার ওপর? সাহেব জানে, হামজা ভাই অল্প জানি। কি চাইতেছিস তুই এখন? মাথা নিচু করে তুলি। আমি কি চাইবো? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হলো, কিভাবে আছে কিছুই জানি না। কান্নায় ভেঙে পড়লো তুলি। জয় বিরক্ত হয়ে ধমকে উঠল, এই থামা, প্যান প্যান না করে কাহিনী কি? সকাল সকাল তোর কাউ কাউ শুনতে আসি নাই ঘুম কামাই করে। তুলি সুন্দরী, শারীরিক বিভিন্ন স্থানে কালশিরের দাগ বোঝা যাচ্ছে, দেহের রং ফর্সা হবার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের ওপর চোখের নিচের কালি খুব চোখে বিঁধেছে। জয় গম্ভীর হলো, কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। কাঁদছে না ও। জয় তার দুঃখ শুনে সংবেদনও জানাবে না, সান্ত্বনাও দেবে না, নরম স্বরে আদরে কণ্ঠে বোঝাবেও না। তবু সকল দুঃখ শোনার দাবিদার সে। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে আর হাঁটু দোলাচ্ছে। তুলি অনেকক্ষণ চুপ থেকে বলল, যা এখান থেকে, সীমান্ত নাম্বারটা দে। না দরকার নেই, আমি কথা বলে নেব, তুই শান্ত হ, মিটিয়ে নেব আমি। আচ্ছা আর কাঁদছি না জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চর মারতে দ্বিধাবোধ করবে না জয়। সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে, হোক বড় বা ছোট, হাত উঠে যায় খুব সহজে। তুলির নম্বর বলল, ফোন তুলল, ফোনের নাম্বারটি তুলে নিল জয়। উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। আমার খিদে পাইনি, পরে খেয়ে নেব, তুই খেয়ে বের হ। জয় বের হতে হয়ে যেতে যেতে বলল, দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না, আর আমি রিপিট করব না। ব্রাশ করে এসে টেবিলে পাই যেন তোকে। হামজায়ের জয় বাড়ি থেকে বের হলো দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের ওপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তায় হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন চাচি? চাচি বললে, ভালো আছি বাপ। আমার আব্বাই যে কইছিল একখানা বিধবা ভাতার কাট কইরা দিব, শখগুলো পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয় রোদ চশমাটা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে, ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই। আমি দিয়েছি সকলকে, কয়েকজনেরটা বাকি রয়ে গেছে, এর মধ্যে আপনারটাও রয়েছে। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগোতে এগোতে ছোট্ট দুটো ছেলে সালাম হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকলো দুজনকে। এলাকার ফার্মেসি দোকানের হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না বাজান, একটু বৃষ্টি হলেই কাদাবাড়ি প্যাক প্যাক করে, রাস্তার কাজ কবে ধরবে হামজা? হামজা হাসলো, এই তো কাকা, নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। এলাকার মানুষ আগে আমার, আর এমনিতেও শীত নামলে বৃষ্টি এসে গেছে অলরেডি, এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। শীত এসে গেছে অলরেডি, এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। গাড়িতে উঠে বসলো দুজন। হামজার সামনের সিটে উঠতে গেলেই জয় এসে হানা দিল, তুমি পেছনে যাও, আমি এখানে বলবো। হামজা বিরক্ত হয়ে বলল, আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জন্মটা, তুই বড় হবি না এই জীবনে? চান্স নাই ব্রো। কথা না বলে পেছনে যাও তো, রোদে গা ফুটতেছে আমার। গাড়ি চলছে মেন রোড ঘেঁষে। হামজা জিজ্ঞেস করলো, সেদিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম? জয় গম্ভীর হলো,
কার জানি চুলকানি উঠছে মনে হয় আমার এ নিয়ে, একটু মলম লাগানো দরকার। তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বলল, বাবাকে আবার ডেকেছিল থানায়। এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি। মাথা ঝাঁকালো জয়। অসম্ভব, ওই পুলিশওয়ালাদের এক একটা মশার কয়েল টাইপ প্রশ্ন করে আমার মাথার 550 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম হয়। হাঙ্গামা হবে আমি গেলে। হামজা মুখ শক্ত করলো, শোরের বাচ্চা, মায়ের খাবি বলি সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি। রাজনীতি একটা কৌশলগত চক্র, সেখানে তোর এই ওভার টেম্পারেচারের জন্য মাথার জন্য কিছু উন্নতি হবে না। সাথে আমার তো রোজই ডুবাই দিতেছিস তুই। আমার থেমে গিয়ে দাঁত খিঁচল। আমার সামনে আমার বদনাম করতেছো তুমি? হামজা চট করে হেসে ফেলল। আমি তোর পেছনে। কবির হেসে উঠল। সিটে মাথা ঠেকালো জয়। চোখ বুজে জিজ্ঞাসা করলো, গন্তব্য কোথায় সাহেব? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। জয় দেহটা এড়িয়ে দিয়ে দিল সিটে। মারির দাঁতের আগায় জিব্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে। ছেলে বড় হয়েছে ভাই, রাত হলে ক্ষুধা লেগে যায় শরীরে। তোমার একটা ব্যবস্থা করছো না? কবির জিব্বা কামড়ালো। লজ্জা শরম তোর হকারের কাছে বেচে দিয়ে বাদাম খাইছেন ভাই। আপনার কেউ ব্যবস্থা করবে হামজা ভাই? 12 থালায় খাওয়ার লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবি তুই? লাইফটাকে এখনো চেঞ্জ করার আছে, এত সকালে বলি হওয়ার ঠিক না। হামজা সিগারেট ধরলো। তুই আসলেই মেয়েবাদ শুরু করেছিস জয়? আমার বিশ্বাস হয় না। কবির হো হো করে হাসলো হামজার নাটকে। খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ঠোঁটে গুজে অস্পষ্ট স্বরে বলল, গুজাবো সাপ, আমি একজন ভালো লোক। তোর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাজ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবা মারল জয়ের কাঁধে। মরার আরও বহু প্ল্যান আছে, এভাবে মারলে পাপ বেশি হবে তোর। কেসে উঠল হালকা। জয় বলল, তাই বলে তোর দিকে নজর গেল তোমার? তুই আগে জানলার কাছ নামা, শ্বাস আটকে মরে যাব। ধোঁয়া জমে গেছে ভেতরে, ঠান্ডা লাগছে। শীতে মাথায় এলিয়ে দিল জয়। মরলে লাভ সবচেয়ে বেশি আমারই। এবার মেয়র পদ আমার কনফার্ম। তোমার পাপের জানলা খোলা বাল, তোমার পাশের জানলাটা খোলো বাল। কবিরকে বলল, এসি অফ কর। কবির আচমকা ব্রেক কষল। জয়ে নেমে দাঁড়ালো। লম্বা শরীরে সাদা লুঙ্গি জয়ের। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুছে। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই আপনি জানাবেন আমাকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পরে দেখা হবে আবার একটি নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।